ন্যাক্কারজনকভাবে মুক্তিযোদ্ধাদের উপর হামলা হয়েছে, এটি অকল্পনীয়, অপ্রত্যাশিত আমি বলব না, তবে অকল্পনীয়। আ সত্যি, সত্যি এরকম দিন যে বাংলাদেশের আসবে এটি অনেকেই হয়তো ভাবতে পারেননি। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই রাজাকার জামাতিরা টুটি চেপে ধরেছে। এরকম একটি বাংলাদেশের মধ্য দিয়ে মানুষ যখন অগ্রসর হচ্ছে, তখন মানুষের ভেতরে একটা তীব্র ক্ষোভ, দহন আপনারা অনেকে নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় যেমন কারো জানা নেই, তেমনি বলা যেতে পারে আজকে যেই এই ঘটনাটি ঘটলো, সেই দায়টি কার উপরে বর্তায়? কে এর দায় নেবে? আজকে যেভাবে করে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে দেওয়া হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে, তারা একেকজন বয়স্ক মুক্তিযোদ্ধা। প্রত্যেকের বয়স ৭০ এর উপরে। দেখুন এই ছবিটি দেখুন। মানে এক অবিশ্বাস্য দৃশ্য। যে সমস্ত ভিডিও আছে সেগুলো আমি দেখাতে পারছি না, দেখাতে পারছি না, আমি দেখাতে আর চাই না। একটা একটা লজ্জাজনক ঘটনা বাংলাদেশে ঘটে গেছে এবং আ বাংলাদেশের অস্তিত্বের উপর এত বড় আঘাত আগে কখনো এসেছিল কিনা এই প্রশ্নের আজকে যেমন জবাব খুঁজবো, এই আঘাত থেকে উত্তরণের পথই বা কি আছে তাও জানার চেষ্টা করব। কারণ এর থেকে এই অবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না, অসম্ভব। হতে দেয়া যায় না। প্রত্যেকটি বিবেকবান মানুষকে নিজেকে প্রশ্ন করা উচিত, দেশের প্রতি তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তারা কতখানি ওয়াকিবহাল আছেন। নিশ্চয়ই সেই প্রশ্নগুলো তারা নিজেরা নিজেদেরকে করবেন। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন যারা মঞ্জুরুল হক, রয়েছেন মাহমুদুর রহমান। দুজনেই মঞ্জুরুল হক রাজনীতি বিশ্লেষক, সাংবাদিক, কলামিস্ট এবং মাহমুদুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। যারা মঞ্জুরুল হক, প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে একজন মুক্তিযোদ্ধার টুটি চেপে ধরা এবং এরা কারা? এরা হচ্ছে জামাত শিবিরের লোক। প্রত্যেকটা চিহ্নিত করা হয়েছে। এরা সাদিক কায়েমের সঙ্গে যেমন ঘনিষ্ঠ, তেমনি জামাতের সঙ্গে ঘনিষ্ঠ। আমি সেই একটু একটু করে প্রমাণ আপনাদেরকে দেখাবো। ফলে জামাত এবং রাজাকাররা যে এভাবে যখন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরে, সেটি তো বাংলাদেশের অস্তিত্বকেই আঘাত করা নয় কি? জনাব মঞ্জুরুল হক। নিশ্চিতভাবেই বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করা। এখন প্রশ্ন হলো যে আঘাতটা করার সুযোগটা কে করে দিয়েছে? ৭১ সালে পরাজিত জামাত শিবির, তখন তো শিবির ছিল না, তখন ছিল ছাত্র সংঘ। তো ৭১ সালে পরাজিত এই শক্তিটি গত ৫৩ বছর ধরে মনের ভেতরে প্রতিশোধের স্পৃহা কিন্তু লালন করে এসেছে। যখনই তারা সুযোগ পেয়েছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। আমার স্পষ্ট মনে আছে যে বিএনপির আমলে যখন প্রথম এই দুজন জামাতি মন্ত্রীকে নেওয়া হলো, মতিউর রহমান নিজামী এবং সম্ভবত আমি নাম বলে যাচ্ছি ওর, যাই হোক সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন মুজাহিদি। মুজাহিদি সাহেব ওই সময় সাংবাদিকদেরকে প্রশ্ন করেছিলেন ৭১-এ কোনো নরহত্যা ঘটেনি, কিছু ঘটেনি। মঞ্জু ভাই একটু ব্যাকগ্রাউন্ড বলি। ওই প্রশ্নকারী সাংবাদিকটি ছিলাম আমি সুলতানা রহমান। নির্বাচন কমিশনে বসে তাকে আমরা সাধারণত সবসময় জামাতকে প্রশ্ন করতাম, তারা গণহত্যার জন্য মাফ চাবে কিনা, তারা যুদ্ধাপরাধের জন্য মাফ চাবে কিনা। নিজামী বলেছিলেন যে কোনো গণহত্যা হয়নি। নিজামী বলেছিলেন কোনো গণহত্যা হয়নি, এটা মিডিয়ার সৃষ্টি, এটা নিজামীর কোট। মুজাহিদির একটা ইন্টারভিউ আমি করেছিলাম, সেখানে তিনি গণহত্যার জন্য ৭১-এর ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। মানে দুঃখ প্রকাশ না, তিনি বলেছিলেন, কোট আনকোট আমি বলি, তিনি বলেছিলেন তাদের রাজনৈতিক ভুল হয়েছিল। কিন্তু তারপরে মুজাহিদি আসলে পুরো জামাতের মধ্যে সেই সময় মুজাহিদি অত্যন্ত মানে তিনি ছিলেন সত্যিকারের সেই রকম রাজনীতিবিদ আর কি। তো তিনি বলেছিলেন যে তাদের রাজনৈতিক ভুল হয়েছিল। এরপরে জামাতের ভেতরে তিনি খুবই কোণঠাসা হয়ে পড়েছিলেন। মুজাহিদের কথা বলছি। আর নিজামী অস্বীকার করে বলেছিলেন যে কোনো মিডিয়ার সৃষ্টি, কোনো গণহত্যা ৭১-এ কিছুই হয়নি। জি বলুন। এখন তারা যে ৫৩ বছর ধরে অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য, সেই সুযোগটি তাদেরকে করে দিয়েছে
প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর মোহাম্মদ ইউনূস এসেছে ডিপ স্টেটের হাত ধরে, আমেরিকার হাত ধরে, সিআইএ এর হাত ধরে, আইএসআই এর হাত ধরে তাকে এখানে বসানো হয়েছে এবং সেটা অলরেডি প্রমাণিত। বারবার এই রিপিট করার দরকার নেই, কথাটা সবাই আমরা জানি যে খোদ ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন যে $29 মিলিয়ন গেছে একটা এজেন্সির মাধ্যমে, আর $21 মিলিয়ন গেছে ইন্ডিয়ান আর একটা এজেন্সির মাধ্যমে। এই মোট $50 মিলিয়ন শুধুমাত্র কয়েকজন ব্যক্তির কাছে গেছে। এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্ট থেকে, অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে কত টাকা এসছে সেটা আমরা খবর রাখি না বা জানি না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই যে গ্যাং, যে ওয়েস্টার্ন গ্যাং, সেই ওয়েস্টার্ন গ্যাং এর তিনি বপন করা একটি বীজ। তো উনি তো একা বাংলাদেশ শাসন করতে পারেন না। উনি একা শাসন করতে পারেন না বলেই ওনাকে আশ্রয় নিতে হয়েছে এই যে 71 সালের যে পরাজিত শক্তিটা, সেই শক্তিটার সাথে আশ্রয় নিতে হয়েছে। সেই শক্তিটার আশ্রয় নেওয়ার পাশাপাশি উনি পাকিস্তানের সমর্থন পেয়েছেন, উনি ডিপ স্টেটের সমর্থন পেয়েছেন। উনি এই দেশে যে পরাজিত বিশাল একটা অংশের মানুষ ছিল, আমরা 71 সালে যখন হিসাব করতাম, 71-এর পরে 7.5 কোটি মানুষের ভেতরে 33 লক্ষ বা 30 লক্ষ মারা গেলে আর কত মানুষ থাকে? সেই মানুষের ভিতরে কতগুলো মানুষ মুক্তিযুদ্ধে যাননি, কতগুলো মানুষ বাংলাদেশের থেকে পাকিস্তানের সাথে সহায়তা করে এখানে টিকেছিলেন, আর কতগুলো মানুষ পাকিস্তানের কোলাবরেটর হয়ে টিকেছিলেন, এই তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে মুক্তিযুদ্ধের তথ্য, রাজাকার এতগুলো ছিল, রাজাকারদের লিডাররা এত এত ছিল, কিন্তু যে মানুষগুলো যুদ্ধে যাননি, এই দেশে তার চাকরি, তার ব্যবসা বজায় রেখেছেন পাকিস্তানের সাথে আঘাত করে, সেই মানুষগুলো ডেফিনেটলি পাকিস্তানের সাথে এক ধরনের আপোষকামী চিন্তা ভাবনা থেকেই তারা এগুলো করেছে। তো তার মানে বাংলাদেশের 7 কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এই কথা ভাবার কোনো কারণ নেই। তো আজকে সেই মানুষদেরকে আমরা মাটি ফুঁড়ে বেরোতে দেখছি। 24-এর 5ই আগস্টের পরে আমরা সেই মানুষদেরকে জাস্ট মাটি ফুঁড়ে বেরোতে দেখছি। সেই মানুষরা বের হচ্ছেন এবং সেই যে আদর্শ ধারণ করে আমাদের বুদ্ধিজীবীদের এক অংশ, যে বুদ্ধিজীবীরা দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদের ভেতরে ইনিয়ে বিনিয়ে বিদেশি দার্শনিকদের নাম ব্যবহার করে বিভিন্ন কায়দায় মুক্তিযুদ্ধকে নিছক একটা ভারতের একটা চক্রান্ত, পাকিস্তান ভাঙার চক্রান্ত, বা মুক্তিযুদ্ধের সময় এই করা হয়েছিল, এই বলে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা যে বুদ্ধিজীবীরা নেয়, সেই বুদ্ধিজীবীদের একটা পুরো অংশটাকে ডক্টর ইউনূস হাতে পেয়েছেন। ডক্টর ইউনূসের হাতে রয়েছে তার নিজের একাধিক এনজিও বাহিনী, প্লাস এই ধরনের পাল্টি খাওয়া বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যাননি এবং সারাটা জীবন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, বিভিন্ন কায়দা কানুন করে, বিভিন্ন ইংরেজি শব্দ ব্যবহার করে, বিভিন্ন দার্শনিকের কোটেশন ব্যবহার করে। এই লোকগুলো পাওয়ার পরে এই টোটাল যে গ্যাংটা তারা তৈরি করেছে, এই টোটাল গ্যাংটাই হচ্ছে, আমরা যদি বলি, এখনকার এস্টাবলিশমেন্ট। এখনকার এই এস্টাবলিশমেন্ট হচ্ছে টোটালি এন্টি ফ্রিডম ফাইটিং এস্টাবলিশমেন্ট, এন্টি মুক্তিযুদ্ধ এস্টাবলিশমেন্ট। এই এস্টাবলিশমেন্টের কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে হেনস্থা করা, তাদেরকে নিঃশেষ করা, হত্যা করা এবং তাদের আদর্শকে মাটি চাপা দেওয়া। এখন এই জায়গাটায় আসে প্রশ্নটা যে আওয়ামী লীগের নামে কেন সেটা হচ্ছে। আওয়ামী লীগ গত 16 বছরে কি করেছে সেটা সবাই আমরা জানি। তারা নির্বাচনে কারচুপি করেছে, 3টা নির্বাচন ফেয়ার হয়নি, সব ঠিক আছে। এই জিনিসগুলোর অপরাধে যদি আওয়ামী লীগকে আপনার বিচার করতে হয়, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিচার করবেন, আওয়ামী লীগের দায়ী নেতাদেরকে বিচার করবেন, তাদের গ্রেপ্তার করবেন। এ বিষয়ে কিন্তু জনগণের কোনো দ্বিমত নেই, আপনি বিচার করুন। কিন্তু আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট ভেবে আওয়ামী লীগের সমস্ত অপরাধকে মুক্তিযুদ্ধের অপরাধ হিসাবে চাপিয়ে দেওয়ার তো কোনো লেজিটিমেসি আপনাকে কেউ দেয়নি। আপনারা সেই কাজটি করছেন, সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই কাজটি করছে যে আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল মানুষের, আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল বিএনপির, আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল জামাতের, সেই ক্ষোভটাকে তারা টোটাল মুক্তিযুদ্ধের উপরে ক্ষোভকে নিয়ে প্রশমিত করেছে। টোটাল মুক্তিযুদ্ধকে দায়ী করে মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় মঞ্জু ভাই, আসলে আওয়ামী লীগের উপর ক্ষোভ কিনা, কারণ তার আগে থেকেই যদি মেটিকুলাসলি ডিজাইন করে আসে, তারা 71-এর
প্রতিশোধ নেবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ঘুরিয়ে রাজাকারের বাংলাদেশ বানাবে, তাহলে আওয়ামী লীগ ভালো করলে কি খারাপ করলে কি, তারা তো তাদের প্ল্যান মতোই অগ্রসর হচ্ছে নাকি? না, আপনি বুঝতে পারেননি ব্যাপারটা। ডক্টর ইউনূসের কথা বলছি না, ডক্টর ইউনূসের সঙ্গী যে বুদ্ধিজীবীরা, যে আচ্ছা, সুশীলরা, যে জ্ঞানপাপীরা দীর্ঘদিন ধরে একটা বাইনারি তৈরি করে আসছিল, এক ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছিল। সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে জনগণকে আপনার বিভ্রান্ত করার অ্যাটমসফিয়ার। সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে কি, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সোলভেন্ট, আওয়ামী লীগ যুদ্ধ করেছে, সুতরাং আওয়ামী লীগ যদি অপরাধ করে সে অপরাধ মুক্তিযুদ্ধও করেছে। এই যে বাইনারিটা তারা তৈরি করেছে, এই যে একটা তারা থিম তৈরি করেছে, সেই থিমটা গত 10-15 বছর ধরে তারা সাংঘাতিক ভাবে তরুণদের ভিতরে প্রবিষ্ট করাতে পেরেছে। যে কারণে আজকের একটি তরুণ মুক্তিযুদ্ধকে বিশ্রী ভাষায় গালি দেওয়ার জন্য সাহস পায়। আজকে যে তরুণ মুক্তিযুদ্ধ প্রশ্ন দেখার প্রশ্ন আসে না, আজকে যে তরুণের জন্ম 2000 সালে, সেই তরুণটিও কিন্তু মুক্তিযুদ্ধকে গালিগালাজ করতে কুণ্ঠাবোধ করে না। কারণ তার বাপ মুক্তিযোদ্ধা ছিল, তার দাদা মুক্তিযোদ্ধা ছিল, হয়রাজ সে কিন্তু মুক্তিযোদ্ধাকে গালিগালাজ করছে শুধুমাত্র ওই জ্ঞান পাপী গুলো 10-15 বছর ধরে মুক্তিযুদ্ধকে কাঠ গড়ায় দাঁড় করানোর কারণে। তো আজকে যে ঘটনাটি ঘটেছে, এইটি হচ্ছে সরাসরি এই সরকার প্রমাণ করেছে যে এই সরকার কোন গণতন্ত্র আনার জন্য, ফ্যাসিবাদকে রুখার জন্য, জনগণের সামনে নতুন স্বাধীনতা অর্জনের জন্য যে কথাগুলো বলে এসছে সেগুলো সবই ভুয়া কথা, সবই বাকওয়াজ, সবই গার্বেজ। মূল কথা হলো এই সরকার হচ্ছে কমপ্লিটলি মুক্তিযুদ্ধ বিরোধী একটি সরকার। মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য, বাঙালির স্বাধীনতার আন্দোলনকে কবর দেওয়ার জন্য এবং বাঙালির ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার দায় দায়িত্ব নিয়ে তারা এসেছে। সুতরাং সেইখানে তারা আজকে যেভাবে করবে, কালকে অন্যভাবে করবে, পরশুদিন আর একভাবে করবে, কোনো না কোনো ভাবে করবে। এবং এই করার পেছনে প্রধানতম দায়ী হচ্ছে ডক্টর ইউনূস এবং তার সরকার, দ্বিতীয় দায়ী হচ্ছে জামাত এবং তার অধীনস্থ সমস্ত ইসলামী দলগুলো, তৃতীয় দায়ী হচ্ছে বিএনপি, চতুর্থ দায়ী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এক অংশ। এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই মব ভায়োলেন্স গুলো হতে পারছে। আপনি 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 1 বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে কি? আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একটি মব ঠেকাতে পারেন না, তাহলে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারের দরকারটা কি? কেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসেন? আপনি পুলিশ পুলিশ মব ঠেকাতে পারে না, কিন্তু পুলিশ তো নার্সদের পিটাতে পারে, আনসারদেরকে পিটাতে পারে, শিক্ষকদের পিটাতে পারে। শিক্ষকদের পেটানোর সময় পুলিশের কোনো শক্তি ক্ষয় হয় না, নার্সদেরকে পেটানোর সময় পুলিশের কোনো রকম কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই মব জারি হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, তখনই পুলিশ নির্বিকার দর্শক। তার মানেটা হচ্ছে যে এই পুলিশের এক অংশ, সেনাবাহিনীর এক অংশ, বুদ্ধিজীবীদের এক অংশ এবং ইনুসগম, এই টোটাল যে কম্প্যাক্ট জোনটা, এই জোনটাই হচ্ছে বাংলাদেশ বিরোধী। ধন্যবাদ। জি। মাহমুদুর রহমান, আপনারা তো রাজনীতিবিদ, আপনাদের ভূমিকা কি? যদিও আপনাদেরকেও কোণঠাসা করে রেখেছে, তাহলে কোণঠাসা করেই থাকেন, আর রাজনীতি করার দরকারটা কি আপনাদের? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যায় আপা? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনি হ্যাঁ আপনি আপনি একটা প্রশ্ন করেছেন, সাথে সাথে একটা এমন একটা কথা বলছেন যে আপনারা রাজনীতিবিদ, তো রাজনীতি করার দরকার কোণঠাসা হয়ে থাকেন। আমরা তো কোণঠাসা, তো জাতীয় পার্টি সব আমলে কোণঠাসা হয়ে আছে, ঠিক আছে। এখন যতটুকু পারি ততটুকু করছি। আপা, আপনি এমন একটা বিষয়ের অবতারণা করছেন, আমি যদি একটা মানে বটম দি লাইন কথা বলি, একটা কথা তো আছে, মাইট ইজ রাইট, তাই না? আপনি এটা কথা তো আছে, এটা বাংলাদেশে যেমন খুবই প্রচলিত, সারা বিশ্বে এটা প্রচলিত, এটা একটা প্রিন্সিপাল। উইনার টেক্স অল, এটা অলসো এ প্রিন্সিপাল। আপনি নেগেটিভলি দেখেন আর পজিটিভলি দেখেন, যাই দেখেন না কেন। 24-এর গণঅভ্যুত্থান, যে তার আগে একটা কথা বলি, এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানে পাগল ছাড়া কেউ মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের এসেন্স অস্বীকার করবে, সে সে একটা পাগল হইতে পারে, আর কিছু না। আমি বলবো সে একটা পাগল, সে বুঝে না কিছু। মুক্তিযুদ্ধ আমাদের এমন একটা জিনিস, আমাদের গর্বের জিনিস, অহংকারের জিনিস। এই যে
এই যে দেখুন সাদিক কায়েমের সঙ্গে এই ছেলে তো কি বলে লতিফ সিদ্দিকীকে আঘাত করেছে, তার গায়ে জুতো মারতে চেয়েছে, তাকে নিয়ে এসে লতিফ সিদ্দিকী নীরবে বসেছিলেন। এরা কি পাগল নাকি? এরা তো পুলিশ কি করছে? হ্যাঁ, সেটাই তো, যেটা মানে অবশ্যই এটা নিন্দনীয় নয়, শুধু এটা পুলিশ আমি দেখছি যে অনেকটা নীরব ভূমিকা পালন করছে। এই যে এতক্ষণ ভরে এখানে তাণ্ডব হইল, এতক্ষণ ভরে এতগুলো সিনিয়র ব্যক্তি নাজেহাল হইলেন, অপদস্থ হইলেন, তারপরে তারা মানুষের দ্বারা অসম্মানিত, অপদস্থ, 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব বয়স এদের, এত সিনিয়র নাগরিক, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দেরিতে এসে, তাও ওরা ওই মবরা তাদেরকে হেনস্থা করে তারপর পুলিশের হাতে তুলে দিচ্ছে। না, ব্যাপারটা দেখতে শুধু দৃষ্টিকটু না, অসম্মানজনক, জাতির জন্য। জি আপা, জি এটা এটা অসম্মানজনক না শুধু আপনি 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 তো অবশ্যই ঠিকই বলেছেন, এটা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের উপর একটা চরম একটা অ্যাসল্ট, অবমাননাকর। আমি এটা তো অবশ্যই এটা স্বীকার না করার কিছুই নাই, বরং যারা স্বীকার করে না তারা পাগল, আমি এটাই বলতে চাচ্ছি। এবার শেষ যে কথাটা বলতে চাইবো আপনার কথা প্রসঙ্গে, যেটা আমার পূর্ববর্তী বক্তা চমৎকার করে বলছিলেন, এই যে দেশে মুক্তিযুদ্ধের উপরে এই যে অ্যাসল্ট হচ্ছে, এই যে আক্রমণ হচ্ছে, এই যে তাণ্ডব হচ্ছে গত 1 বছর যাবত, কেন হচ্ছে? এই কেনর একটা জবাব তো খুঁজতে হবে। এই অবস্থা তো হওয়ার কথা নয়। গত 18 বছর যাবত বাংলাদেশে আপা একটা সরকার ছিল, যে সরকার মাহমুদুর ভাই শুনেন, এই দিনিয়ে বিনিয়ে যদি কিন্তু তবে এইসব দিয়ে প্রশ্ন আপনারা করলে কি বলতে চান না এটা বোঝার মতো বোধ আছে, রাইট? ঘুরে আওয়ামী লীগের দরকার কিছু না, 1 বছর ধরে তারা নেই, রাইট? তো বাংলাদেশের কে কে মুক্তিযুদ্ধকে বুকে আগলে ধরেছে? মঞ্জুর হক ভাই বলুন তো। এইসব কথা শুনলে না আমার এখন আর আমার রাগ উঠে যায় যে যারা না 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 আপা 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 আপনি সাংবাদিক হিসেবে না 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 উনি শেষ করুন, বলুন। না না উনি আপা, শেষ করুন, উনি শেষ করুন। এটা এটা হ্যাঁ বলতে ভাই, ইনায় ভাই বিনার বিষয় না। ভাই ভাই আপনি না বলুন। না, এটা ইনায় বিনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে নো 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 না 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 করতে পেরেছেন, কেন করেননি? আমাকে এই সমস্ত ফালতু কথা বললেন না তো ভাই। এবার আমরা সত্যি গিয়ে বলুন, না আমি না কেন না না বলবো? না না মুক্তিযুদ্ধ আমি লক্ষ্য করি, লক্ষ্য করি। ঠিক আছে? না আমাকে না এখানে ফালতু কথা বলতে আসেন না প্লিজ। না না, আপনি তাইলে আমাকে ডাকছেন কেন বলেন? না না না, তাহলে না না, আপনি আপনি তাহলে সঞ্চালকের ভূমিকা থাকেন, আর যদি আলোচনার ভূমিকা থাকে বলেন। আপনি বলুন, আপনি বলুন। আমি সেরকম সঞ্চালক না, আমি বুদ্ধি বিবেক সম্পন্ন সঞ্চালক। না 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 চ্যানেল না 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 না, আপনি ঠিক বলছেন না, আপনি ঠিক বলছেন না। ভূমিকা রাখছেন না না অনেক শুনেছি। জাতীয় পার্টি কি ভূমিকা রাখছেন? আমি প্রথম আপনাকে প্রশ্ন করেছি যে কি কি আপনাদের কোনটা আপনাদের রাজনীতি করার দরকার কি? এই প্রশ্নের উত্তর দিন। আমরা আমাদের রাজনীতি আপনার নিজের এজেন্ডা শুনতে চাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আপনাদের রাজনীতি করার দরকারটা কি? এই প্রশ্নের উত্তর দিন। কোন কোন প্রশ্নের উত্তর দিব? যে আপনারা যদি আজকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে না পারেন, তাহলে আপনাদের রাজনীতি থাকে কিনা, আপনার রাজনীতির দরকারটা কি? মানে আপনার সুবিধা মতো কথা বললে সুবিধা, নাইলে সুবিধা না, এটা তো ঠিক না। না 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 না, নো নো নো, এটা হইতেই পারে না। আমরা কি রাজনীতি করব না 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 না, আমরা কি রাজনীতি করব না করব সেটা তো আপনার কাছ থেকে। সে রাজনীতিবিদদের রাজনীতি করার দরকারটা কি? আজকে বিএনপিকে দেখে তিনি ফজলুর রহমানের পক্ষে দাঁড়াতে পারে না, তাকে শোকজ দেয়, তাকে 3 মাসের জন্য অব্যাহতি দিয়েছে, রাইট? তো বিএনপিও যখন ধারণ করতে পারে না, তো দরকারটা কি? তার রাজাকারদের বাংলাদেশি রাখবো নাকি? মঞ্জুরুল হক, মঞ্জু ভাইকে আমার কথা শুনতে পারেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি
না, উনি উনি ওনাকে বলতে দেন, উনি বলুক ব্যাপারটা। কি 15 বছর কথা ছিল না, 15 বছর বাংলাদেশে স্বাধীনতা হয়েছে, আমার তো অসুবিধা হয়নি, সুবিধা হয়েছে। হ্যাঁ, আক্রমণ সেভাবে করে ওনারা এখনো কেলিয়ে কেলিয়ে বলতে থাকেন যে কি করেছে। আমাকে বলে সঞ্চালক হিসেবে সঞ্চালকের ভূমিকা, সঞ্চালকের ভূমিকা আপনাদের থেকে শিক্ষা কিভাবে করে সঞ্চালনা করতে হবে না। না না না, এখন আপনার মূল কাছে যে তো আমরা বিষয়টা হলো যে আমরা উনি কি যদি ভূমিকা বলতে নিব চান এটা যে শিখতে আওয়ামী হবে লীগ না। গত 18 বছর ধরে এক না না না, ধরনের আমরা তো অপশাসন আপনার কাছ চালিয়েছে, তো থেকে সেই শিখতে হবে অপশাসনের না যে ভাগিদার তো আমরা কি উনিও নিজেও। কর্নার হয়ে থাকবো না জাতীয় পার্টি কর্নার হয়ে থাকবো না। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মহাজোটের অংশীদার, তাই না? জি তো যাই হোক, সে প্রসঙ্গটা থাক। সে প্রসঙ্গটা, কথাটা হলো এখন যে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। এই অবস্থা থেকে আমরা, কি হয়েছে কেন হয়েছে এটা তো আমরা দেখলাম। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেবেটা কে, সেইটি হলো এখনকার মূল বিষয়। এখন এটার জন্য আসলে কোনো সোজা সাপটা কোনো রাস্তা নেই। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে রিকোয়েস্ট করলে তিনি চলে যাবেন, তিনি একটি নির্বাচন দেবেন, সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় আসবে, সেই দল ক্ষমতায় আসার পরে দেশে আবার দুধের নহর বয়ে যাবে দেশের উপর দিয়ে। ব্যাপারটা এরকম না। আজকে যে মব ভায়োলেন্সটা চলছে, এই মব ভায়োলেন্স এর থেকে আর কমবে না, এটা ডে বাই ডে বাড়বে। এখন আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক মার খাচ্ছি, আমাদের সিনিয়র যারা সিটিজেন যারা মার খাচ্ছে, এদের শারীরিক সক্ষমতা নেই এই মারকে প্রতিহত করার। তার মানে এইটা নয় যে এই লোকগুলো একা, তার মানে এটা নয় যে এই লোকগুলো শুধু মারই খেয়ে যাবে, এই মারগুলো রিটার্ন দেবে না। এই মারগুলো রিটার্ন দেওয়া শুরু হবে এক সময়, এবং সেটা খুব শিগগিরই শুরু হবে, এবং সেটা শুরু হলেই তখন বলা হবে যে দিস ইজ কল্ড সিভিল ওয়ার। বাংলাদেশের সামনে সিভিল ওয়ার ছাড়া, আসলে মঞ্জু ভাই সিভিল ওয়ারের মধ্যেই তো আছে নাকি? ডেফিনেটলি আমরা সিভিল ওয়ারের মধ্যেই আছি। আমরা সিভিল ওয়ারের মধ্যে আছি। এখন শক্তিশালী পক্ষ শক্তিশালী পক্ষ আমাদেরকে মারছে, আমরা দুর্বল পক্ষ, আমরা মার খাচ্ছি। আমাদেরকে মার খাওয়া থেকে বাঁচতে হলে আমাদেরকে সবল হতে হবে, এর মাঝখানে কোনো রাস্তা নেই। জি, মাহমুদুর রহমান ভাই, আপনি বলুন তো, আপনি বলছিলেন যারা এই মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করছে তারা পাগল। এরা কি পাগল? এরা যদি পাগল হয়ে থাকে, শুনুন প্রশ্নটা শুনুন, প্রশ্নের উত্তর দিয়েন। এরা যদি পাগল হয়ে থাকে তাহলে পুলিশ তো পাগলকে ধরে পাগলে পাঠাবে। পুলিশ কেন এই নিরীহ ভদ্রলোক এই মুক্তিযোদ্ধাকে ধরেছে, এদেরকে আটক করেছে বলুন? আবার প্রশ্নটা শোনা যাচ্ছে, এটা একটু বলবেন কি আপা? আমার ভেঙে কথা ভেঙে শোনা যাচ্ছে, যাচ্ছে না কেন বলেন তো? ভেঙে ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা 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 সুলতান, আপনি এক কাজ করুন, আপনি এই যে সাইডের ছবিগুলো এগুলো দেওয়াতে আপনার সাউন্ডটা ভেঙে যাচ্ছে। তাই কি? হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ, তা তো এবার বড় কথা। পরিষ্কার। এখন পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার। ওকে। মাহমুদুর রহমান, আপনার কাছে প্রশ্ন রেখেছি, এই যে ছবিতে যে দেখলেন যেই ছেলেটি শিবিরের নেতা, সে একজন নিরীহ মুক্তিযোদ্ধা, যিনি তার মত প্রকাশের জন্য একটা সভা করতে গিয়েছিলেন, একটা মত বিনিময় সভায় গিয়েছিলেন রিপোর্টার্স ইউনিটিতে। কোনো গোপন জায়গা না, যেখানে প্রতিদিন অন্তত 8-10টি প্রেস কনফারেন্স হয়, রাউন্ড টেবিল হয়, সেখানে গিয়েছিলেন তাদের মত প্রকাশ করার জন্য। তার যে এই যে টুটি চেপে ধরলো, তাদের উপর যে হামলা করলো, আপনি বলছেন তারা পাগল। যদি তারা পাগল হয়ে থাকে তাহলে পুলিশ তো পাগলকে ধরে পাবনায় পাঠাবে মানসিক হাসপাতালে পাঠাবে চিকিৎসার জন্য, right? কারণ তাদের হাতে কেউ নিরাপদ নয়। তো পুলিশ কেন এই নিরীহ মুক্তিযোদ্ধাদের ধরে ডিবিতে নিয়ে গেছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি যারা টুটি টিভি ধরেছে এইভাবে, এরা স্পেসিফিক, এদেরকে আমি পাগল বলি নাই। আপনি কথা তো এভাবে বললে হবে না। আমি পাগল বলেছি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারককে অস্বীকার করে, যারা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে আমাদের এতগুলো প্রাণহানি হয়েছে, জেনোসাইড হয়েছে, এগুলোকে অস্বীকার করে, এদেরকে আমি পাগল বলেছি। এদের স্বাভাবিক চেতনা এদের নাই। এটা আমাদের লক্ষ্য, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে গর্বের বিষয়। এই গর্বের বিষয় যারা অস্বীকার করে, যারা স্বীকার করতে চায় না, তাদেরকে আমি স্বাভাবিক বলছি না,
তাদেরকে অসহায় বলছি এবং আমার ভাষা পাগল বলছি এদেরকে। আচ্ছা, এবার আসেন, আপনি যার কথা বলেছেন আমি জানি না এই লোক কে, তার তার পরিচয় কি, তার সাংগঠনিক পরিচয় কি, এটা আমি জানি না। আপনি সাংবাদিক হিসাবে আপনি জানতে পেরেছেন হয়তো, আমি কিন্তু জানি না সে কে। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, এইভাবে কারো মাহমুদ ভাই পরিচয়টি জি দেখে নিন। এই যে সাদিক কায়েমকে তো চিনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন, এবং এই সেই লোক, বুঝতে পেরেছেন আচ্ছা, উনি না কে? সেটা, না সেটা ঠিক আছে, আপনি ধরেছেন, আপনি অনুসন্ধান সাংবাদিক, আপনি সবকিছু, আমি সেটা, আমি সেই জিনিস দেখবো না। আমি দেখবো এই জাতীয় কর্ম, অপরাধ, অফেন্স করতে পারেন না আপনি, এটা সে যেভাবে হোক না কেন। আমি যে কথাটা বলতে চাইছি আপনি সেটা শুনতেই চান নাই। আপনি তেলে বেগুনে, আমি জানি না কেন আপনি চেতে গেলেন, সেটা আমার আমার কিন্তু মানে আমার কথাগুলো আপনি বুঝতে মানে ইয়ে করলেন না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, বড় আশা ছিল এদেশের মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের একটা বড় আশা ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 2008 সালে ক্ষমতা আসার পরে এবার বুঝি মুক্তিযুদ্ধের একটা চমৎকার জয় জয়কার হবে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা রক্তে মাংসে একাকার হয়ে যাবে। মানে এই দেশে মানে মানুষের মধ্যে সবাই দুধ্বনি দিতে থাকবে। গত 18 বছর, আমি এটা বললেই আপনি কেন যেন চট করে উঠলেন। আমার বক্তব্য হচ্ছে, আজকে এই জেনারেশন, এই যে 18টা জেনারেশন, বাংলাদেশে 18টা জেনারেশন হইল, এই জেনারেশন কি তাদের বুদ্ধিবৃত্তি কি পকেটে রেখে দিছে, নাকি তারা এটা বঙ্গোপসাগরে ফেলা দিছে? 18টি জেনারেশন মুক্তিযুদ্ধের পক্ষে তৈরি হয় নাই। যদি হইতো তাহলে এই ঘটনাটা হয় নাই, ঘটনা হয় নাই। কেন হইলো এটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন কিনে যাই না, আমার বিবেকে আমার কাছে জানতে ইচ্ছে করে, আমি আপনার কাছেও জানতে ইচ্ছে করে আমার, যে এই এত বড় একটা মুক্তিযুদ্ধকে এই প্রজন্ম, আজকের জেনারেশন, মানে জেনারেশন জেড, এরা ইনিয়ে বিনিয়ে দেখে। আপনার ভাষায় বললাম, এরা ইনিয়ে বিনিয়ে দেখে। কেন তারা বললে আমাদের মুক্তিযুদ্ধ আওয়ামী মুক্তিযুদ্ধ, কেন এই জেনারেশন এটা বলতে, কেন গত 18 বছরে আমরা এই জেনারেশনকে মোল্ড করতে পারলাম না? এই ব্যর্থতা বললে কি আপনি ইনিয়ে বিনিয়ে বলবেন? এটা আমার আমার জানতে ইচ্ছে করে, শুধু আমার কিউরিওসিটি। কারণ এটা তো অন্য সরকার ছিল না। এটাই আমার বক্তব্য, এটাই। এই গেল একটা। শেষ কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ নাই, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ নাই। আমার নেতা পল্লীবন্ধু এরশাদ উনি বলছিলেন একসময়, মুক্তিযুদ্ধেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ আমাদের একটা টার্গেট, লক্ষ্য, গোল, ওটাকে কেন্দ্র করে সবকিছু হবে। এখন যারা মুক্তিযুদ্ধর 71 এবং 24কে মিলাই ফেলছে, শুধু মিলাই ফেলা না, রিসেট বাটন মানে টিপ দিয়ে সবকিছু ইরেজ করে দিতে চায়, এরা এটা কোন স্বর্গে আছে? এরা বোকার স্বর্গেও বলবো না, এরা পাগলের স্বর্গে আছে। এটা রাত এবং দিনে পার্থক্য, রাত এবং দিন, কোথায় মুক্তিযুদ্ধ, কোথায় 24। এগুলো এগুলো বলে, বুঝছেন, এই জাতিকে আবার আরেক ধরনের মানে ধূম্রজাল সৃষ্টি করে অন্যদিকে ইয়ে নেওয়ার একটা মানসিকতা। মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল? ইনক্লুসিভনেস ছিল। এখন আপনি বড় জোর 24কে বলতে পারেন যে মুক্তিযুদ্ধে আমরা যেটা যেটা ব্যর্থ হয়েছে, যেটা যেটা পাই নাই, যে হোপ এন্ড অ্যাসপিরেশন আমাদের ঘাটতি ছিল, সেটা আমরা 24-এর মধ্য দিয়ে অর্জন করব, বড় জোরে এটা বলতে পারেন। কিন্তু আপনি 24-এর অর্জনের সাথে সাথে আপনি পুরা মুক্তিযুদ্ধকে মেলাইন করে, পুরা মুক্তিযুদ্ধকে আপনি অকার্যকর করে, পুরা মুক্তিযুদ্ধকে আপনি ভুলে গিয়ে ইরেজ করে দিয়ে আপনি 14কে গ্লোরিফাই করবেন সোনার পাথর বাটি, অসম্ভব। কারণ আপনার, আমি এই কথাগুলো বলতে চাইছি, সাথে সাথে এটাও বলতে চাইছি, যারা অপরাধী, যারা এই গ্লোরিফাই করতে পারলো না, যারা আমাদের এই জেড জেনারেশনকে, এই জেনারেশন জেড কাছে আমাদের মুক্তিযুদ্ধকে প্রস্তাবিত করতে পারলো না, তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করতেই হবে, তারা জবাব দিতে হবে। ধন্যবাদ। জি, মঞ্জু ভাই যদি একটু বলতেন যে ধরেন অনেকেই বলে জেনজি জেনজি, হ্যাঁ, তো ধরেন এটা একটা জেনারেশন,
আসলে কি সবাই মুক্তিযুদ্ধকে বা হেয় করে, ধারণ করে না? আসলে কি করে না? নাকি এই ভাড়াটে কতগুলি, এই কালকে পরশু ২ টা মেয়েকে দেখলাম, ভাড়াটে, একদম আমি নির্দ্বিধায় বলতে পারি, এটা ভাড়াটে, হ্যাঁ? এরা গিয়ে ফজলুর রহমানের বাড়ির সামনে অকথ্য ভাষায় কথা বলছে। এরা কি আসলে প্রজন্মকে প্রতিনিধিত্ব করে মঞ্জু ভাই? কিংবা না, এই ছেলে, প্রজন্ম এই যে জামাতার শিবিরের এই ছেলে, এ কি আসলেই আজকে ওই যে মাহমুদুর রহমান একটু আগে বলছেন যে কি মাইটি ইজ পাওয়ার, হ্যাঁ? তো এই মাইটি মাইট আজকে ইজ রাইট। বৃদ্ধ লোকের টুটি চেপে, মাইট ইজ রাইট, রাইট? তাহলে এই যে টুটি চেপে ধরেছে আজকে সেই বৃদ্ধ লোকের টুটি, তার শক্তি আছে, টুটি চেপে ধরতে পারে। এ কি আসলেই প্রজন্মকে প্রতিনিধিত্ব করে? এ তো শিবিরের ক্যাডার, এ তো আমরা তো এর চেহারা দেখে, এর সবকিছু দেখে আমরা জানি, রাইট? এখন বাংলাদেশের রাজনীতির ট্র্যাজেডি হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে আহ, নেতা এবং কর্মীরা যা বলেন সেটি রাজনীতি নয়, আর যেটি বলেন না সেটি হলো রাজনীতি। এখন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলছেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না জামাত শিবির, মুক্তিযুদ্ধ এবং ৭১-কে অস্বীকার করে না শিবির। তো এটা তো আমরা বিশ্বাস করব না। তাদের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য, ৭১-কে অস্বীকার করার জন্য, এবং মুক্তিযুদ্ধকে আহ মুক্তিযোদ্ধাদের গৌরব না বলে এটি পাকিস্তান ভাঙার ভারতীয় ষড়যন্ত্র বলার জন্য। তো পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র, যে ভারতীয় ষড়যন্ত্র, এইটি হচ্ছে জামাতের আদি কথা, এটি পাকিস্তানের কথা, এরপরে জামাতের কথা, এবং দুঃখজনকভাবে এটি আমাদের দেশের অনেক সুশীলদেরও কথা। অনেক বড় বড় বিদ্বান সুশীল যারা আছেন, এনজিও করেন, বিভিন্ন দপ্তরের চাকরি করেন, বিভিন্ন নিজস্ব এনজিও আছে, বিদেশ থেকে টাকা আসে, বিদেশে বুদ্ধি বিক্রি করেন, দেশে বুদ্ধি বিক্রি করেন, ঝুড়ি ভরে বুদ্ধি নিয়ে শাহবাগে বসেন, বুদ্ধির হাট বাজারে বসেন। এই সব বুদ্ধিজীবীদের আমি নাম ধরে বলতে পারি, বদরুদ্দিন উমর, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, ফরহাদ মাজাহার, এইসব বুদ্ধিজীবীরা আছেন। হুম, তারা বুদ্ধি বিক্রি করেন। তা তারা বুদ্ধি বিক্রি করে তারা কিন্তু ১০ বছর ধরে, ১৫ বছর ধরে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের মতন বসে থাকে নাই। মুক্তিযোদ্ধারা বসে থাকছে যে আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের দায়িত্ব শেষ। কিন্তু এই লোকগুলো কিন্তু বসে থাকেনি। এই লোকগুলো ১৫ বছর, ১০ বছর, ২০ বছর ধরে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেছে যে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আজকে যে প্রজন্ম, আজকে যে ছেলেটির বয়স ২৫ বছর, যার জন্ম ২০০০ সালে, সে মুক্তিযুদ্ধের পক্ষে আছি বা বিপক্ষে আছি, এই দুটি কথার কোনো কথাই কিন্তু আসলে কোনো অর্থ বহন করে না। কারণটা হলো যে সে কাজ করছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। সে জেনজি হিসাবে, সে নতুন প্রজন্ম হিসাবে এটাকে স্বাধীনতা ২ বলছে। সে ২৪-কে ৭১-এর উপরে স্থান দিচ্ছে। সে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছে। আর এই যে ১ বছরের যে মব ভায়োলেন্স, এইটাকে বলছে জনগণের স্বাভাবিক ক্ষোভ। তার মানেটা হচ্ছে সে মুক্তিযুদ্ধকে ধারণ করে না। সে যেমন মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তেমনি মুক্তিযুদ্ধকে খণ্ডন করারও তার কোনো অধিকার নেই। সে অনধিকার চর্চা করছে। এই অনধিকার চর্চা করা লোকজনরাই এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। সেইটি মঞ্জু এনসিপি আকারে, মঞ্জু ভাই, সেটি, জি ভাই আমি শেষ মঞ্জু করি ভাই, তারপরে বলেন। আমি শেষ করি তারপর একটু বলেন, আমি আমার টপিকটা শেষ করি। তো এখন যে আমাদের যে তরুণ প্রজন্ম যদি বলে যে আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, আমাদেরকে এটা রক্ষা করতে হবে, তাহলে তাদেরকে সেটা কাজে প্রমাণ করতে হবে। তারা বসে বসে লেকচার দিলেই এটা কিন্তু হয়ে যাবে। তাদেরকে কাজ করে প্রমাণ দেখাতে হবে যে হ্যাঁ, তাদের পূর্বপুরুষের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে দায়, সেই মুক্তিযুদ্ধের যে গ্রহণযোগ্যতা এবং তার যে বেনিফিশিয়ারি এরা, সেইটার জন্য তারা কিছু না কিছু করতে চায়। তাদেরকে এটা প্রমাণ করতে হবে, আদারওয়াইজ এগুলো কথার কথা।